রুদ্র অবিনত, মেরেছি। সে যদি বিস্মিত না হয়ে পারল না, এটা বলতে আপনার একটু বাঁধল না? রুদ্র মুখের উপর বলল, না। সে যদি খেপে গেল, বাঁধবে কি করে? আপনি তো একটা নির্লজ্জ। শব্দ করে হেসে উঠল রুদ্র। হাসতে হাসতে বলল, অনেস্টলি একটা কথা বলি, সেদিন যদি নেহালের হাতে আপনার রেপ হতো, আজ এই নির্লজ্জ কথাটা আপনি শুনতেন সমাজের কাছে। সে যদি মাথা নামিয়ে নিল। রুদ্র দীনকণ্ঠে বলল, নেহালকে আমি মেরেছি, আর এটা স্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই, কারণ ও আপনাদেরকে হাত বাড়িয়েছিল, আপনাকে অসম্মান করতে চেয়েছে, আর তাই ওর প্রাপ্য শাস্তি একমাত্র মৃত্যু, যা আমি নিজ হাতে দিয়েছি। সে যদি মৃদুকণ্ঠে বলল, সে যাই করুক, মানুষ খুন করা পাপ। রুদ্র দুই ভুরু উঁচিয়ে বলল, ও আচ্ছা, আর কাউকে ধর্ষণ করতে চাও বুঝি পুণ্যের কাজ? দোষিত হলে আজ এই কথাগুলো বলতে পারতেন? পারতেন না, তখন নিজেই ওর শাস্তির জন্য থানার দোরগোড়ায় মাথা ঠুকে বেড়াতেন। সে যদি নিরুত্তর। রুদ্রর একটা কথাও মিথ্যে নয়। নিহাল মরে যাওয়ায় ভেতর ভেতর একটা শান্তি পেয়েছে সেদিন। হত্যাকারীর প্রতি খুশিও ছিল। তাহলে যখন জানলো সেই খুনি রুদ্র স্বয়ং, কেন এত খারাপ লাগছে? রুদ্র তো কেউ নয় তার, নাকি সেই বুঝতে পারছে না রুদ্র কতটা জ্বরে গেছে? সে যদি ঘোর কাটল রুদ্রর কথায়। আপনি কিভাবে জানলেন এসব? থানার ওসি মিস্টার মাহাবুল আলম, যিনি আমার স্টেটমেন্ট নিয়েছিলেন, উনি বলেছেন। রুদ্র অবিশ্বাস্য কণ্ঠে বলল, ও গড, তাই নাকি? কিন্তু তাহলে তো এতক্ষণ আমাকে জেলে থাকার কথা ছিল। আমি বাইরে কি করে? রুদ্রর এয়ার কেটে সেজুতির মেজাজ আবার বিগড়ে আসে। চেতে বলো, বোকা সাচ্ছেন? আমি জানি না আপনি কত ধুরন্ধর লোক। আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ আপনি রাখেননি, তাই এখনও বাইরে খোলা হাওয়া খেতে পারছেন। রুদ্র অবাক হওয়ার ভান করে বলল, লাইক সিরিয়াসলি, আপনার এটা মনে হয়? ভেরি ফানি। আমি এখনও বাইরে হাওয়া খাচ্ছি কারণ আমার পকেটে টাকা আছে। ওরা যদি সব ইনফরমেশন পেয়েও যায়, তবু আমাকে গ্রেপ্তার করতে পারবে না। বর্তমান আইন ব্যবস্থা কতটুকু জানেন আপনি? টাকার কাছে আজকাল সব কিছুই নত। শুধুমাত্র ভালোবাসাটাই পাচ্ছি না। শেষ কথায় রুদ্র গলা বুঝে এলো। উত্তর সে যদি মুখের উপর বলল, আর পাবেনও না। রুদ্র গভীর দৃষ্টিতে চেয়ে বলল, একবার ভালোবেসেই দেখুন না আমাকে। কোনো দিন ঠকবেন না, কথা দিচ্ছি। সেজুতির ইচ্ছে হলো রুদ্রকে বিশ্বাস করতে। পর মুহূর্তে সে হোটেলে অত মেয়ে আর রুদ্রর নারী সঙ্গের কথা মনে পড়তে কঠিন কণ্ঠে বলল, আপনার কথা দেওয়ার প্রয়োজন নেই, বিয়েতে আসবেন, অবশ্য দাওয়াত করে যাব। রুদ্র হতাশ হলো আরেকবার। ঠিক কী করলে সে যদি মানবে? কেউ যদি বলে দিত, তাই করতো ও। রুদ্র ভেজা কণ্ঠে পিছু ডাকল সেজুতির। সেজুতি দাঁড়িয়ে যায়, ফিরে চায় না। রুদ্র বলল, ভালোবাসি। সেজুতি পা কেঁপে ওঠে, এগোতে চায় না, টেনে হেসড়ে শাসিয়ে নিয়ে চলল ওদের। রুদ্র নিষ্পলক চোখে দেখল যতক্ষণ সেজুতি রিক্সা নিয়ে অদৃশ্য না হলো ততক্ষণ। রিক্সা চলছে, ব্যস্ত রাস্তা, ফুরফুরে হাওয়াগুলো আজ মন ছুঁতে পারছে না সেজুতির। ঘন মেঘ জমেছে মুখে, কেন যেন কান্না পাচ্ছে। পেছন ফিরে কারো মলিন মুখটা দেখার ইচ্ছে জাগলেও সাহসে কুলোয় না। অজান্তে সেজুতির চোখ ভিজে উঠল। রুদ্রর কালো মুখ, অসহায় কণ্ঠ কানে বাজছে যতবার, বুক ফেটে কান্না আসছে। সেজুতি নিজেই অবাক হচ্ছে এতে। কেন এমন হচ্ছে? সে কি তবে রুদ্রকে ভালোবেসে ফেলল? সারাক্ষণ রুদ্র ভালোবাসি বলাটা তার হৃদয় ছুঁতে পারল। সে যদি বড্ড অভিমানী কণ্ঠে বিড়বিড় করলো, আবিরের সাথে আমার বিয়ে? এটা তুমি ঠিক করলে না বাবা, ঠিক করলে না। রুদ্র বেঞ্চের উপর বসে পড়ল আবার। হঠাৎই বাঁকা হাসি ফুটল ওষ্ঠে। কোথায় আর যাবেন সেজুতি? ট্রান ব্যাগটাও আমার কাছে নিতে হবে। আবিরের সাথে বিয়েটা যে আপনার হচ্ছে না, তার ফুল সেটআপ আমি করে এসেছি। এবার শুধু দেখার অপেক্ষা আপনি ঠিক কতদূর এগোতে পারেন। অভিনেত্রী আপনি বড্ড খারাপ, আমার মতন। মেয়ের সামনে অসহায় মুখ করে বসে আছেন আমির, হাত কচলাছেন সামনে। সে যদি রেগে একাকার, আর সে যদি রাগ বানিয়ে মুখে কিছু বলবে না। সারা দিন না খেয়ে চুপচাপ বসে থাকবে ঘরে। আমিরের চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড়। কে জানালো সে যদি বিয়ের ব্যাপারে? তারা দুই বন্ধু ভেবেছিলেন ধীরে সুস্থে জানাবেন। ইস, সব ঘেটে গেল এখন। আমির মুখ কাচুমুচু করে বললেন, আমি আজকেই জানাতাম তোকে। চোখ উঠিয়ে বাবাকে একবার দেখল সে যদি, আবারও মুখ ঘুরিয়ে নিল। আমির ব্যস্ত কণ্ঠে বললেন, আচ্ছা, এখানে আমার কী দোষ? তোর হুসাইন আঙ্কেলই তো বললেন তোকে পরে জানাতে। আমি তো তাই।
সে যদি মাঝপথেই আটকে দিল, তাই তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? বাহ, হোসাইন আঙ্কেল আমার বাবা নাকি তুমি আমার বাবা? তুমি আমার থেকে কি লুকাতে পারলে ব্যাপারটা? আমির বাচ্চাদের মতো মুখ করে বললেন, সময় নিছিলাম, বিশ্বাস কর। এখন এসব ছাড় না, অনেকক্ষণ না খেয়ে আসিস, খাবার নিয়ে আসি। তোমাকে কষ্ট করতে হবে না, আমি পারবো। এখন থেকে আমি নিজের কাজ নিজেই করে নেব। এমনি তো আমাকে তাড়ানোর চিন্তা করছো তো, অহেতুকার মায়া বাড়িয়ে লাভ কি? সে যদি রান্নাঘরে ঢুকে গেল, আমির মাথা নেড়ে বিড়বিড় করলেন, এই মেয়েটা একেবারে ওর দাদির মতো হয়েছে, কথা শোনাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে। মায়ের কথা মনে পড়তেই মুখটা কালো হয়ে এলো আমিরের। 22 বছরও বাড়ির দোরগোড়ায় পা রাখেনি, কত কিছুই তো বদলে গেল। শেষবার বাবার মৃত্যুর খবর পেয়েও অভিমানে চাপা পড়ে গিয়েছে তার ছটফটে মন। প্রতিকূল পরিস্থিতিতে যারা মুখ তুলেও দেখল না, এখনও কি তাকে তারা মনে রাখবে? পৃথিবীতে ভালোবেসে বিয়ে করা এতই অপরাধের বুঝি, যা আপন মানুষকে দূরে ঠেলে দেয়। সে যদি ভাতের প্লেট এনে সোফার উপর বসলো, আমির নিজে থেকে এগিয়ে গেলেন, আদুরি কণ্ঠে বললেন, আমি খাইয়ে দেই। সে যদি মুখ ফুলালো ঠিক, তবেই মানা করল না, বাবার দিকে প্লেট এগিয়ে দিল। আমির হাসলেন, হাত ধুয়ে তরকারিতে ভাত মেখে মেয়ের মুখে দিলেন। সে যদি চুপচাপ খাচ্ছে। আমির ভাবলেন সেজদির মন ভালো হয়েছে হয়তো। সতর্ক কণ্ঠে শোধালেন, বিয়েতে তোর কোনো আপত্তি নেই তো? সে যদি খাওয়া থেমে গেল। তৎক্ষণিক খাবার গলায় বাঁধল যেন, চোখের সামনে অকারণেই রোদুর মুখটা ভেসে উঠল। আমির একই কথায় আবার জিজ্ঞেস করায় ধ্যান ভাঙল সেজুতির। নিভু কণ্ঠে বলল, আবির সাথে বিয়ের ব্যাপারটা আমার ভালো লাগছে না বাবা। আমি ওকে কখনো এভাবে ভাবিনি। বন্ধুত্বটা ঠিক আছে, সেখানে সম্পর্কের এমন পরিণতি দেওয়ার কি দরকার বলো? বন্ধুত্ব কি হয়েছে? বন্ধুকে কি বিয়ে করা যায় না? একজন ভালো বন্ধু সব থেকে ভালো লাইফ পার্টনার হতে পারে। সে যদি আর কথা খুঁজে পাচ্ছে না। রুদ্রর নামটা উগড়ে বের হতে চাইল খুব, কিন্তু বলার মতো ভরসা পেল না। মিহি আপত্তি জানালো, ভেবে জানাবো বাবা। আচ্ছা বেশ, তুই বরং আবিরের সাথে এ নিয়ে একবার আলাদাভাবে কথা বল। আবির কি রাজি এই বিয়েতে? হোসেন তো তাই জানালো, বাকিটা তুই জেনে নিস না হয়। সে যদি খেয়াল করলো, বিয়ের কথা বলতে গেলেই আমিরের মুখ চকচক করে উঠছে, বোঝাই যাচ্ছে সে কত খুশি। সে যদি বোঝা কণ্ঠে বলল, ঠিক আছে। বিকেল 4টায় আসার কথা আবিরের, অথচ এখন 4টা 20। আবিরের ছায়াও পড়েনি এখনও। অনেকক্ষণ যাবৎ বসে আছে সে যদি। আবিরের আসতে বলেছে এখানে, বিয়ের ব্যাপারে আবিরের সাথে সে যদিরও সামনাসামনি কথা বলা দরকার। সে যদির কেমন শ্বাস আটকে আসছে। যতবার ভাবছে আবিরকে বিয়ে করতে হবে, ততবারই কোথাও কান্না পাচ্ছে খুব। রুদ্র কথা মনে পড়ছে বারবার। সে যদি হাত ঘড়ি দেখল, অপেক্ষা করতে করতে সে বিরক্ত। আচ্ছা, রুদ্র তো এমন অপেক্ষা করতো সিলেটে, উনিও কেমন বিরক্ত হতেন? সে যদি উদার চোখে জানালা গলে বাইরে তাকায়, তখনই আবির এসে ধরপড় করে চেয়ারে বসলো। সে যদি খানিক চমকায়, আবির জেমে জুবুথুবু কপাল বেয়ে টপ টপ করে পড়ছে ঘাম। বোতলের ছিপি খুলতেই ঢকঢক করে অর্ধেক পানি খেয়ে ফেললো। সে যদি ভুরু কোঁচকালো, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছ কেন? আবিরের হাঁপাতে হাঁপাতেই বলল, আরে তোমার ওই বস আছে না, উনি আমাকে ধাওয়া করছিলেন। সে যদি আটকে উঠল, কি, কেন? কোনোভাবে খবর পেয়েছেন হয়তো আমার দেখা করছে, আর তাই আমাকে এখানে আসতে বাধা দিচ্ছিলেন। সে যদি যেন বিশ্বাসই হচ্ছে না, সন্দেহী চোখে চেয়ে থাকলে দেখে আবির হেসে বলল, আরে সিরিয়াস হচ্ছ না কেন, মজা করছিলাম। সে যদি দীর্ঘশ্বাস ফেলল, অন্যদিক চেয়ে বলো, এসব ব্যাপারে মজা করা ঠিক নয়। আচ্ছা বাবা, সরি, এখন এসব ছাড়ো। আমি কি ওসবে ভয় পাই নাকি? আপাতত তুমি এটা ভাবো যে আমাদের বিয়ে হচ্ছে সে যদি। তুমি ভাবতে পারবে না হাউ মাচ আই অ্যাম এক্সাইটেড। কিছুক্ষণ চুপ থাকলো সে যদি। তার মানে সত্যি আমি রাজি? সে যদি নিচের দিক চেয়ে মিহিকণ্ঠে বলল, আমি এই বিয়ে করতে চাই না আবির। আবির যেন বিস্মিত। কেন? সে যদি উপযুক্ত কোনো কারণ খুঁজে পেল না। আবির নিজেই বলো, কাউকে ভালোবাসো? সে যদির বুকটা কেঁপে উঠল। ছেলেটির রুদ্র খিলখিল করে হাসির দৃশ্য, ওদের কাছাকাছি যাওয়ার দৃশ্যগুলো স্বচ্ছ জলের মতো ভাসতে থাকলো চোখের সামনে। কি হলো, কাউকে ভালোবাসো?
সে যদি সম্বিত ফিরে পাওয়ার মতো নড়ে ওঠে। আবিরের প্রশ্নে একটা নামই মাথায় আসছে, রুদ্র রুদ্র রুদ্র। আবির পুনরায় ডাকলো, সেজুতি, এই সেজুতি, কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ বলো, কাউকে ভালোবাসে কিনা এখনো বললে না? আবিরের মুখে মিটি মিটি হাসি। খুব করে চাইছে সে যদি কাঙ্ক্ষিত নামটা বলুক, অত সে যদি টু শব্দ করল না। তার দৃষ্টি মতো তার মনও উদাসীন। আবির নিজেই বলল, বুঝেছি, কেউ নেই তাই তো? তাহলে সমস্যা কোথায়? বিয়ের পার না হয় আমাকে ভালোবাসবে। খুব সুখে রাখবো তোমাকে। আবির সেজুতির হাতের ওপর হাত ছোঁয়ায়। সেজুতির তড়িৎ গতিতে হাত সরিয়ে নিয়ে কোলের উপর রাখলো। আবির হাসি পেল ভীষণ। মেয়েকে সিরিয়াস কণ্ঠে বলল, দেখো সেজুতি, আমাদের বিয়েটা নিয়ে তোমার আর আমার আগ্রহের থেকেও আমাদের পরিবারের আগ্রহ অনেক বেশি। তাদের স্বপ্ন, তারা তাদের ছেলে মেয়েদের একসাথে দেখতে চায়। এতে ভুল তো কিছু নেই। হ্যাঁ, তোমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো তবে না হয় মেনে নিতাম, কিন্তু যেখানে পাকাপোক্ত কোনো কারণই দেখাতে পারছো না, সেখানে বিয়ে তো না করা কোনো মানেই হয় না। প্লিজ। সে যদি যেদিন থেকে জেনেছি তোমাকে ঘরের বউ করে আনবে বাবা মা, সেদিন থেকে আমার স্বপ্ন দেখতে শুরু করেছি তোমাকে নিয়ে। তাই আর অমত করো না প্লিজ। সে যদি তখনও চুপ করে থাকলো। কণ্ঠ বুঝে আসছে কথা বলতে। কোনো রকম মাথা দুলিয়ে নীরব সম্মতি বোঝায়। মুখে বলল, এবার তবে উঠি? হ্যাঁ নিশ্চয়ই। তবে আর একটা কথা। সে যদি তাকালো। আবির বলল, তোমাকে আর রুদ্রর অফিসে কাজ করার দরকার নেই। আবিরের কণ্ঠে অধিকারবোধ। সে যদি চাপা বিরক্ত নিয়ে বলল, এক কথা বারবার কেন বলছো আবির? সব তো তোমাকে বলছিলাম। আবির নিশ্চিন্ত কণ্ঠে বলল, এগ্রিমেন্টের কথা তো জানি, আর তাই আমি জরিমানা 5 কোটি টাকা ওনার অফিসে পাঠিয়ে দিয়েছি। সে যদি বিস্ফোরণ দৃষ্টিতে তাকালো। কি? আমাকে না জানিয়েই? জানালে টাকা তুমি নিতে না, আর তাই এরকম করলাম। এসব নিয়ে ভেবো না এখন। দুদিন পরে অর্ধাঙ্গিনী হবে আমার, সেটা নিয়েই ভাবো। ওই রুদ্রর মুখ আর দেখতে হবে না তোমাকে। সে যদি হৃদয় থমকে যায় কয়েক মুহূর্তের জন্য। আবিরের মুখে অর্ধাঙ্গিনীর শব্দটি পৃথিবীর সব থেকে কুৎসিত মনে হলো। সাথে অজানা কষ্টে হা হুতাশ করে উঠল বুক। রুদ্র থেকে ছাড়া পেল সে, কিন্তু খুশিতে হতে পারছে না কেন? হাসি ফুটছে না কেন মুখে? কেন কান্না পাচ্ছে? এতদিন যার থেকে নিস্তার পেতে চাইল, আজ এত সহজে পেরিয়ে গিয়েও ভেতরটা অস্থির অস্থির লাগছে কেন? যেন অমূল্য কিছু হারিয়ে যাচ্ছে, আর সে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। আর কোনোদিন কি দেখতে পাবে না সে রাগে বদমেজাজি রুদ্র রওশানকে? রুদ্রে ঝাড়ি না খেলে যে তার সকালেই শুরু হয় না। সে যদি ভাবনা কাটলো আবিরের কথায়। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি যেতে পারবো আবির। অত্যন্ত কটা দিন নিজের মতো চলতে দাও। আবির আর বাধা দিল না। সে যদি কাঁপা কাঁপা পায়ে বেরিয়ে এলো। রিক্সা দেখে উঠে হুট টেনে দিল। সেই প্রথম দিনের মতো মুখ ঢেকে কেঁদে উঠল আজ। কিন্তু শব্দ হলো না। ওড়না প্রান্ত মুখে গুজে কাঁদল পুরোটা রাস্তা। পথে কোনো কালো গাড়ি দেখলেই রুদ্রর কথা মনে পড়ছে। মনে হচ্ছে এই বুঝে কাজ গলে বেরিয়ে আসবে রুদ্রর শান্ত মুখ। রাগী কণ্ঠে বলবে, এটা কান্নার জায়গা নয়। সে যদি বাসায় গিয়ে কাঁদুন। তখন কান্না আরও বেড়ে আসে সে যদির। বাড়িতে ঢুকে বাবার সঙ্গে দেখা করল না সে যদি। আমি তখন নিজের ঘরে থাকায় মেয়ের ফেলার টের পাইনি। দরজা সে যদি চাবি দিয়ে খুলছে। রুমে ঢুকে সে যদি সিটকেনি টেনে দিল। ওয়াশরুমে গিয়ে পানির সব কটা ট্যাপ খুলে রেখে বসে পড়ল ভেজা মেঝেতে। হাউবাউ করে কাঁদল। রুদ্র কথা যত মাথায় আসছে তত দ্বিগুণ হচ্ছে কান্না। সে যদি চিৎকার করে বলল, আমি আপনাকে ভালোবাসি রুদ্র, ভালোবাসি আপনাকে। পারলাম না নিজেকে অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে। পারলাম না তাদের আটকাতে। সেই আপনাকে ভালোবেসে ফেললো ওরা। কিন্তু আমি চাইতেও যেতে পারছি না আপনার কাছে। চাইলেও বলতে পারছি না মনের কথা। আপনি একটা চরিত্রহীন, যার প্রত্যেকটা রাত কাটে ভিন্ন ভিন্ন মেয়ে নিয়ে। কোন ভরসায় তার কাছে যাব আমি? কোন ভরসায় তাকে জীবনসঙ্গী বানাবো? আমি না খেয়ে থাকবো, গাছতলায় ঘর বাঁধবো, তবু একজন চরিত্রহীন লোককে কাছে টানবো না, কিছুতেই না। টি টেবিলের ওপর কাচের এক্সট্রে একটু একটু করে হাতে সিগারেটের পড়ে যাওয়া অংশ ফেলছে রুদ্র। ছাদের দিকে মাথা তুলে ধোঁয়া ছাড়ছে। কি আয়েসি ভঙ্গি তার, যে এই মুহূর্তে এখন সুখবর কাজ দ্বিতীয়টি নেই। রুদ্র বাম দিকে চিহ্নিত মুখ করে বসে আছে এরিকা, কিন্তু রুদ্র ভ্রুক্ষেপহীন
এরিকা নিজেকে অনেকক্ষণ সংযত রাখল। শেষে আর না পেরে বলে ফেল, আপনার কি মনে হয় এতে কাজ হবে? রুদ্র নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে বলল, হবে বলেই করছি। রুদ্র রোশন কখনো অকাজ করে না, কিন্তু হিতে বিপরীত হলে? রুদ্র ঘাড় কাত করে তাকালো। আপনার ভালোবাসার ওপর আপনার বিশ্বাস নেই এরিকা? থাকবে না কেন? এরিকার দীনকণ্ঠ। রুদ্র সামনে ফিরে বলল, তবে এমন প্রশ্ন করার যে কোনো মানেই হয় না। আমাকেও তো দেখতে হবে আমার ভালোবাসার জল কত দূর অবধি গড়ায়। ছাড়ুন এসব। আমার অতিথেতায় কেমন লাগছে বলুন? এরিকা হাসল। খুব ভালো। 2 সপ্তাহ কেটে গেল। এই মাসের শেষ দিকে আবির সেজুতির বিয়ে। মাঝখানে আংটি পরাতে আসেন আবিরের মা মনোরমা, সাথে আবির হোসাইনও আসেন। সেজুতি নিরস মুখে শাড়ি পরে তাদের পাশে বসল। একটাবার মুখ তুলে দেখল না সামনে হাসি হাসি মুখ করে বসা আবিরকে। আমির হোসেন কতবার যে একে অন্যের দিকে চেয়ে তৃপ্তির হাসি দিলেন তার হিসাব ছিল না। দুজন ভীষণ খুশি। বন্ধুত্ব এবার আরও জোরালো হবে। কিন্তু বিপত্তি বাঁধল আংটি পরাতে গিয়ে। বক্স খালি। হীরের আংটিটা হঠাৎই গায়েব দেখে মনোরমা যেন আটকে উঠলেন। চিল্লিয়ে বললেন, এ কি, আংটি কই? বাক্স তো খালি। সবাই তখন চোখ বেরিয়ে আসে। মাথায় বাজ পড়ল প্রত্যেকের। এই আবার কি অলক্ষণের কথা! আংটি পরাতে এসে আংটি পাচ্ছে না, ঠিক হলো না। আবার একটা আংটি কিনে আনা হবে এক্ষুনি। কিন্তু বাস সাধল আবির। আমতা আমতা করে বলল, একবার যখন আংটি হারিয়েছে তার মানে বাধা পড়েছে আম্মু। আংটি বদল বাদ দাও, একেবারে বিয়ের দিন পরিয়ে না হয়। মনোরমা খুঁতখুত করলেন, কিন্তু নীরব সেজুতির আগ্রহ দেখল এবার। জানালো সেও একমত। এমনিতেই আংটি পরা থেকে নিজেকে কিভাবে বাঁচানো যায় সেই কথাই ঘুরছিল মাথায়। সুযোগ পেয়ে লুফে নিল। ছেলে মেয়ে দুজনেই যখন একই মত, তখন আর কেউ গাইগুই করলেন না, মেনে নিলেন। তবে মনোরমার গলায় চেনটা খুলে পরিয়ে দিলেন সেজুতিরকে। মন ভরে দোয়া করলেন দুই স্বামী স্ত্রী। শেফালি রাতে কাজে এলো, ওই দিন সকাল সকাল চলে এলো। আমির বলেছিলেন সাথে অন্য একটা কারণ। বাটন ফোন চেপে চেপে একটু পরপর রুদ্রকে সব খবরাখবর দিচ্ছে সে। এমনি কি কাল রাতে রান্না করার সময় সেজুতির কান্নার শব্দ শুনেছে তাও জানালো। তার কাজই তো এটা। সে যদি মাস শেষে বেতন দিল, রুদ্র থেকে বাড়তি টাকা পায় শেফালি। তাও সে যদি সব খুঁটিনাটি খবর রুদ্রকে পাঠিয়ে। এই বাড়ির ঠিকানা দিয়ে সেদিন তো রুদ্রই তাকে পাঠালো। দুপুরে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আবিরা চলে যায়। আমির মেয়ে জামের জন্য আংটি গুড়িয়েছিলেন, কিন্তু এই কথাই আর পড়াননি। সে যদিও চুপচাপ উঠে রুমে ঢোকে। দরজা আটকাতেই সাথে সাথে টেনে পরনের কাপড় খুলে ফেলে। ঢুকরে ঢুকরে কাঁধে বিছনায় শুয়ে শেফালি কান সজাগ করে শুনছিল সে শব্দ। যখন নিশ্চিত হলো সে যদি কাঁদছে, তখন চট করে একটা বানান ভুলে ভরা মেসেজ পাঠালো রুদ্র ফোনে। সে যদি বিছানার চাদর খামচে কাঁদছিল। রুদ্রকে একটিবার দেখার তৃষ্ণায় গলা শুকিয়ে কাট। কিন্তু রুদ্র তার বিশ্বাসের অযোগ্য বলেই সংবরণ করেছে নিজেকে। এমন নয় যে রুদ্র লাপাতা। মাঝখানে একদিন গভীর রাতে রুদ্র কল করে সেজুতিকে। রুদ্র কল দেখে সেজুতি ধরপড় করে রিসিভ করলো। রুদ্র তখন শীতল কণ্ঠে বলো, একবার ভালোবাসুন না সেজুতি। জবাবে সেজুতি লাইন কেটে দেয়। ফোনটাকে দেওয়ালের উপর ছুঁড়ে মারে। ভেঙে টুকরো হয় সেটি। তারপর আর চাইলে রুদ্র যোগাযোগ করতে পারেনি। আজ পুরো 10 দিন 1 সেকেন্ডের জন্য রুদ্র গলা শোনেনি সেজুতি। সেজুতিদের সব খরচ এক প্রকার জোর করে আবির চালাচ্ছে। অবশ্য আবির নয়, পেছনে মূল হোতা রুদ্র। সেজুতি সেসব জানে না। অযৌক্তিক অভিমান তার বুক ভার হয়ে আসছে। রুদ্র কেন যোগাযোগ করছে না? ফোন ভেঙেছে বলে কি যোগাযোগ করা যায় না? উনি আমাকে আদৌ ভালোবাসেন তো? ভালোবাসলে আমার মতো সাধারণ একটা মেয়ের পেছনে কেন এত সময় নষ্ট করলেন? কম অপমান তো করিনি ওনাকে। মুখে যা এসেছে তাই বলছি। যে লোক কখনো কারো থেকে দু কথা হজম করতো না, সে আমার সব অপমান মুখ বুজিয়ে মানতেন, হাসতেন। তাহলে এখন কেন গায়েব হয়ে গেলেন উনি? একটাবার নিজেকে শুধরে ফিরতে পারেন না? এসে বলতে পারেন না সে যদি তুমি হবে আমার জীবনের শেষ নারী? যদি নাই বলবেন তবে কেন আমাকে ভালোবাসতে বাধ্য করলেন রুদ্র? এই বিয়ে কী করে করবো আমি? কি করে? সে যদি আবার কান্নায় ভেঙে পড়ল। এবার আর শব্দ এলো না বাইরে। বিয়ের বাকি মাত্র 2 দিন। সে যদি মরা শরীরটা টেনে টুনে হাঁটছে।
কথা বলছে, হাসছে সবার সাথে। বিছানার উপর বিছিয়ে রাখা বিয়ের বাজার আজই আবিদের ড্রাইভার গিয়ে দিয়ে গেলেন। বিয়ের জন্য কনভেনশন হলও ভাড়া করা শেষ। সেজুতিদের আত্মীয় স্বজন নেই, যা লোক সব আবিরদের। একধানে বিয়ার শাড়ি গহনা দেখে চেয়ে আছে সেজুতি, হাঁটুতে থুতনি রাখা ও রক্তশূন্য চেহারা। তখন রুমে কারো পায়ের শব্দ পেল। সেজুতি বিদ্যুৎ বেগে চোখ মুখ মুছে পেছনে তাকালো। আমির হোসেন দুজনে একসাথে দরজা দাঁড়িয়ে। সেজুতি মেকি হেসে বলল, আরে তোমরা এসো না। হোসেন আমির ভেতরে এলেন। সেজুতি বলল, কেমন আছো আঙ্কেল? আজার হোসেন হাসল না, চেহারার দুশ্চিন্তার ছাপ তীব্র। পাশে নিশ্চুপ আমির। হোসেন কোনো রকম জিজ্ঞেস করলো, তুই কেমন আছিস? ভালো। তোমাদের কিছু হয়েছে? এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়নি, হবে না, যদি তুই আমাদের কথা রাখিস। সে যদি ভুরু কুচকালো, কী কথা? হোসেন ইতস্ত করলেন, কিভাবে যে তোকে কথাটা বলি। সিরিয়াস কিছু হয়েছে নাকি? বলো না বাবা, তুমি বলো তো কি হয়েছে। আমির আত্মনাদ করে বললেন, না না, আমি জানি না, হোসেন জানে। হোসেন রেগে মেগে তাকালেন। আমি জানি, আমাকে ফাঁসিয়ে দিছিস তাই না? বল, তুই বল, আমি পারবো না বাবা। সে যদি অধৈর্য, কি হয়েছে বলবে তো? আমির বলেন, আসলে হয়েছে কি? কি? হোসেন মিনমিন করে বলেন, আসলে সে যদি তোর সাথে আবিরের বিয়েটা আমি দিতে পারবো না মা। সে যদি থ মেরে দাঁড়িয়ে আছে। মাত্রই কর্ণগোল হলো আবিরের সাথে বিয়েটা হচ্ছে না। হতভম্ব হয়ে একবার বাবাকে দেখছে তো আরেকবার হোসেনকে। দুজনই মাথা নিচু করে রেখেছেন। বিয়ের সিদ্ধান্তটা যে তাদের যুগল পাকামোর ফল, তা তো এড়াবার জোর নেই। তোমরা প্লিজ আমাকে একটু ক্লিয়ার করে বলবে সবটা। কোনো সমস্যা হয়েছে কি? জবাবে চুপ থাকলেন আমির। মেয়ের রাগকে ভীষণ ভয়। হোসাইনের উপর দায় নিয়ে চুপ থাকায় সেও এই মুহূর্তে। উপর নিচ মাথা দোলালেন হোসাইন। সে যদি ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? আবির বিয়ে করতে পারবে না? ও বিবাহিত। সে যদি চমকে ওঠে, চোখ পিটপিট করে বলল, কি বলছো? হ্যাঁ, 1 বছর আগে সিঙ্গাপুরে এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, আর কালই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটা প্রেগনেন্ট। সে যদি কিছুই বুঝলো না। 1 বছর আগে বিয়ে করছে, তবেও বিয়েতে রাজি কেন হয়েছিল? সেসব বলছে না। জিজ্ঞেস করে বলছে, তোকেই বলবে। জানিস, মেয়েটা অন্য বিদেশি মেয়েদের মতো নয়, বেশ ভদ্র। আর এরপরও কী করে না মেনে নিয়ে থাকতে পারি বল? হোসাইনের চোখে মুখে অসায়ত্ব। সে যদি রাগ হচ্ছে আবিরের উপর। বিয়ে করবে না আগে বলতে পারলো না? শুধু শুধু তো কষ্ট পেল সে। আবার খুশিতেও লাগছে বিয়ে হবে না ভেবে। এই তো চাইছিল, কিন্তু ভেতরটা খুশিতে ধরা দিল কাউকে। মেকি দুঃখ ভাব নিয়ে বলল, বিয়ে যখন করেছে মেয়েটা তোমার বাড়ির বউ, মেনে না নিয়ে যাবে কোথায়? আর সব থেকে বড় কথা, ভালোবাসা ওরা দুজন দুজনকে। কিন্তু আমি তো চেয়েছিলাম তুই আমার পুত্রবধূ হবি। সে যদি বিড়বিড় করে বলল, খুব বাঁচা বেঁচেছি। মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করা যে কি কঠিন, তুমি জানবে না আঙ্কেল। মুখে বলো, আল্লাহ তো চায়নি, ওনার মর্জিই তো সব। আমির পাশ থেকে বললেন, হ্যাঁ রে মা, তোর রাগ হচ্ছে না আমাদের ওপর? সে যদি সোজা সাপটা বলো, না, তোমাদের উপর হচ্ছে না, তবে আবিরের উপর মারাত্মক রাগ লাগছে। 1 বছর আগে বিয়ে করে এটা নাটক করলো কেন? আর আগেই বা এসব জানলো না কেন? হোসেনের মেজাজ নিয়ে বললেন, হতচ্ছাড়াটাকে তো মারতেও পারিনি নতুন বউয়ের সামনে, তবে আমি ওর সাথে কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছি। ঠিকই তো, বিয়ে করেছিস তো বাসায় জানাবি না? তোর সাথে ওর বিয়ে নিয়ে আমরা আগাতাম না তাহলে। সমস্ত আত্মীয় স্বজনরা জেনে গিয়েছেন, আমাদের সম্মান থাকলে কই? বাদ দাও, যা হবার হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলবে? বলো। হোসেন আশীর্বাদী কণ্ঠে বললেন, তুই তো আমাকে তোর বাবার মতোই ভাবিস তাই না? সে যদি হেসে ফেলল, বাবার মতোই ভাবি না, বরং ভালোই বাসি। হোসেন মুগ্ধ হাসলেন। আমিরের দিকে তাকালেন, আমিরও হাসলেন খুশিতে। হোসেন সেজুদির দিক ফিরলেন, ওর হাত দুটো মুঠোয় নিয়ে বললেন, আমার একটা অনুরোধ রাখবে? এভাবে বলার কি আছে আঙ্কেল, বলো না কি বলবে। হোসেন খানিক সময় নিয়ে বলেন, ওই তারিখে তোর বিয়েটা দিতে চাই আমরা। সে যদি চকিতে তাকালো।
স্তব্ধ সে হুসাইনের মুঠো থেকে হাত দুটো বিদ্যুৎ বেগে বার করে আনলো। অস্পষ্ট আওয়াজে বলল, কি? হুসাইন আশা ছাড়লেন না। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বললেন, আমার কলিগ মিস্টার মেহরাব, যিনি তোর বাবার ট্রিটমেন্ট করিয়েছেন, ওনার ছেলে রাফসানের আমি ছোটবেলা থেকে চিনি। প্রতিষ্ঠিত, দেখতে ভালো, ভদ্র, তোকে সব দিক থেকে সুখে রাখবে। সে যদি বাকরুদ্ধ একবার বাবার দিকে তাকালো। আমির আশা নিয়ে চেয়ে আছেন, অপেক্ষা করছেন মেয়ের উত্তরের। সে যদি ক্ষীণস্বরে বলল, কি বলছো এসব আঙ্কেল? চেনা নেই, জানা নেই, কে বা না কে? হোসেন ব্যস্ত কণ্ঠে বলেন, চেনা নেই তো চিনে নিবি, বিশ্বাস রাখ মা। রাফসান খারাপ ছেলে নয়, ও সত্যিই ভালো। খারাপ হলে কি আমি তোর সাথে ওর বিয়ে ঠিক করতাম? আমি নিজে কথা বলছি ওর সাথে। সেজুতির গলার দলা পাকানো কান্না কোনো রকম রোধ করে বলল, এটা হয় না। কেন হয় না রে মা? আমারও ইচ্ছে, আর তোর বাবারও। সে যদি বাবার দিকে চেয়ে বলল, তুমিও তাই চাও? আমি নরম কণ্ঠে বললেন, এছাড়া এখন আর উপায় নেই রে সেজুতি। তোর আঙ্কেল কার্ড বিলিয়েছেন, ওর সম্মান জড়িত এখানে। তাছাড়া ওর উপর আমার আস্থা রয়েছে, ও নিশ্চয়ই তোর যোগ্য কাউকে বেছে আনবে। সে যদি খুব বলতে মন চাইলো, আর আমার ইচ্ছে, আর তার কোনো দাম নেই। যাকে জীবনে কোনো দিন দেখিনি তাকে বিয়ে করব, আর যাকে ভালোবাসি ভুলে যাব তাকে কি করে পারবো? কিন্তু বলা হলো না, জীব অসাড় হয়ে এলো। রুদ্র ঠিক থাকলে হয়তো বিয়ের বিষয়ে এত দূর গোড়াতই না। প্রথম দিনই বাবাকে জানাতো সে অন্য কাউকে মন দিয়ে বসেছে। আমির মেয়েকে নিরুত্তর দেখে দীর্ঘশ্বাস ফেললেন। তোকে তো আমি কতবার জিজ্ঞেস করেছি কাউকে পছন্দ কিনা, তুই কোনো উত্তর দিলি না। তাহলে তাহলে বিয়ে করতে তুই আমার ইচ্ছাতেই করতে চাচ্ছিস? আমি এরকম ধরে নিয়েছি, তবে আপত্তি কোথায়? যদি তোর জীবনে অন্য কেউ থাকে, আমি কখনই আমার সিদ্ধান্ত তোর উপর চাপাতাম না। নেই যখন কেন অমত করছিস মা? কত লোক জেনে গিয়েছে কাল বাদে তোর বিয়ে। সেখানে বিয়েটা না হলে যে আমাদের দুজনের সম্মান শেষ সবই এখন তোর হাতে। সে যদি পাথরের মতো দাঁড়িয়ে রইল, ফর্সা চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। জিভ ঠেলে বের করতে চাইছে রুদ্রর নাম, কিন্তু পারছে না। ওই যে ভরসা খাতা শূন্য। আবেগের বশে জীবন এমন কাউকে জায়গা দিবে না যার মধ্যে চরিত্রের ছিটে ফোঁটাও নেই। আমির হোসেন একে অনেকে দেখছে, মেয়ে কি রাজি হবে? হোসেন নর্মকণ্ঠে শুধালেন, কি রে মা, কিছুই তো বল, তুই কি রাজি? সেজুতির উত্তর এলো সময় নিয়ে। কোনো রকম বলল, যা খুশি করো। সে যদি আর দাঁড়ালোই না, কাউকে কিছু বলার সুযোগও দিল না। দৌড়ে বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে। একটু পরপর পায়ের ওপর ওঠানো পাটা নাড়াচ্ছে রৌদ্র। নিচের ঠোঁট চেপে ধরে গভীর চিন্তায় মগ্ন সে। এ কীরকম চিন্তায় উপস্থিত হয়ে পড়তে কে? আবির শুধালো, এই রাফসানের চ্যাপ্টারটা মাঝখানে কিভাবে এলো বলুন তো? রুদ্র গম্ভীর কণ্ঠায় জবাব দেয়, নো আইডিয়া। কি করব এখন? আপনার কথার মতো সবই তো করলাম, আর প্ল্যান অনুযায়ী সব পারফেক্টলি এগোচ্ছিল। মাঝখানে বাবা সব ঘেঁটে দিল একেবারে। কথাটা বলে একটু দম নিলেও আবির। বেশ উতলা সে। রুদ্র তার এত বড় উপকার করলো, আর সে কিনা কিছু করতে পারছে না ওর জন্য। আচ্ছা মিস্টার রুদ্র, এ কাজ করলে হয় না? রুদ্র সরু চোখে তাকালো। আবির উদ্বেগ নিয়ে বলল, আবির গম গম কণ্ঠে বলল, আমরা যদি রাফসান বেটাকে হুমকি হুমকি দেই, সিলেটে আমাকে যেমন মারতে লোক পাঠিয়েছেন ওরকম লোক দিয়ে ওকেও যদি মারি, বিয়েটা না করতে বলি, বেটা নিশ্চয় ভয় পেয়ে পালাবে। কি কেমন আইডিয়া দিলাম বলুন? ভেরি বেটার আইডিয়া মিস্টার আবির। হঠাৎ পাশ থেকে বলে উঠল অব্র। দু হাতে দুটো কফির মগ মাত্র এসে দাঁড়িয়েছে। একটা মগ আবিরের দিকে বাড়িয়ে বলল, কফি চলবে? নো থ্যাঙ্কস, কষ্ট করে এনেছি যখন নিয়েই নিন। আবির রুদ্রকে দেখিয়ে বলল, ওনাকে দিন। ভাই এ সময় কফি খায় না। এটা আপনার জন্য এনেছিলাম আমি, নিন। আবির নিল। ছোট একটা চুমুক দিয়ে অব্র দিকে তাকালো, হেসে বলল, বাহ, ভালো বানিয়েছেন। অব্র পাশে বসতে বসতে জবাব দেয়, থ্যাংক ইউ, তবে আমি বানাইনি, সার্ভেন্ট বানিয়েছে। আমি নিয়ে এসেছি মাত্র। আবির হেসে উঠল সশব্দে। পরক্ষণে রুদ্র চিহ্নিত মুখ দেখে হাসি থামিয়ে ফেলল। অব্রকে শুধালো, আমার আইডিয়াটা খারাপ কেন বললেন না যে? অব্র কপালের পাশ চুলকে বলল,
খারাপ এই জন্য রাফসানকে আপনি হুমকি দিয়ে বিয়ে করতে আটকাবেন। দুনিয়াতে আরও অনেক ছেলে আছে আবির, কতজনকে আর ধরে রাখতে পারবেন আপনি? আবির মাথা নেড়ে সহমত পোষণ করলো। ঠিক কথা। তাহলে আমাদের কি করা উচিত এখন? আপাতত কিছুই করব না, সবটাই সেজুতির উপর ছেড়ে দেব। এ পর্যায়ে রুদ্র মুখ খুলল। ভুরুকুসকে বলো, পরিষ্কার করে বল। রুদ্রের আগ্রহ অব্র উৎসাহ পেল। মুখে রাখা কপিটুকে গিলে বলল, লিসেন ভাই, তুমি হয়তো সেজুতির জন্য ঠিক করা প্রত্যেকটা ছেলেকে সরিয়ে বিয়ে আটকাতে পারবে, সে ক্ষমতা তোমার রয়েছে। অথবা চাইলে সেজুতিকে তুলে এনে জোর করে হলেও ওকে নিজের করতে পারবে। কিন্তু এতে কি সেজুতির ভালোবাসা পাবে তুমি? পাবে না, বরং ওনার থেকে তোমার দূরত্ব আরও বাড়বে। রুদ্রর মুখে ঘন কালো আদর নামলো। অব্র প্রত্যেকটা কথাই ঠিক। মৃদু কণ্ঠে বলো, তাহলে কি করতে বলছিস? রুদ্র গলাটা অব্রর কাছে কেমন অসহায় শোনালো। ভালোবাসলে মানুষ এতটা অসহায় হয় বুঝি? অব্র উঠে এসে রুদ্রর কাঁধে হাত রাখলো। ওনাকে সময় দাও ভাই। আবিরের ধারণা সত্যি হলে সে যদি তোমাকে ভালোবাসে, আর ভালোবাসলে উনি নিশ্চয়ই সব ছেড়ে ছুড়ে ফিরবেন। কি মিস্টার আবির, ঠিক বলছি তো? আবির মাথা দোলালো। হ্যাঁ, একদম সত্যি বলছি। এ কদিনে সেজদিকে দেখে বুঝতে পারতেন, যতবার আমার সাথে বেরিয়েছে রাস্তায় কাউকে দূর থেকে দেখলেও ভাবতো ওটা আপনি। ইনফ্যাক্ট আমাকে ডাকতে গিয়ে স্যার ডেকে ফেলতো। কতটা কষ্টে যে হাসি চাপিয়ে রাখতাম তখন। রুদ্র সূক্ষ্ম হাসল। শান্তি পেলেও স্বস্তি মিলল না। আবিরের ধারণা যদি ভুল হয়, সে যদি না ফিরে। কিন্তু শেফালি যে বলল সে যদি কাঁদছিল, কেন কাঁদছিল মেয়েটা? আমার জন্য নাকি বাবাকে ছেড়ে যাবে সেজন্য? রুদ্র চিন্তায় ধ্যান কাটে অব্রর কথায়। ইয়েস, এই জন্য বলছি সেজুতির ওপর ব্যাপারটা ছেড়ে দিতে। দেখা যাক উনি কি করেন। আবির সন্দেহী কণ্ঠে বলো, কিন্তু দেখতে গিয়ে যদি বিয়েটাই হয়ে যায়? হবে না। শেষ সময়ে যদি দেখি অপেক্ষার ফল শূন্য, তবে আপনার পদ্ধতিই কাজ লাগাবো না হয়। অব্রর কণ্ঠ দীর্ণ। আবির উদ্বিগ্ন হয়ে বলল, আরে এত সময় আপনি পাচ্ছেন কই? কাল বাদে পরশুই বিয়ে। ব্যাপার না, সময় মতো সব সেট করে ফেলবো। কি ভাই, ভালোবাসায় ভরসা আছে না তোমার? রুদ্র উঠে দাঁড়ায়, চুলগুলো পেছনের দিক ঠেলে গম্ভীর্য নিয়ে বলে, আমি দেখতে চাই সে যদি ঠিক কী করেন। উনি চাইলে বিয়ে করে নেবেন। আমি জোর করে ওনাকে পেতে চাই না, ভালোবেসে পেতে চাই। অবশ্যই আমার ভালোবাসার মানুষগুলো আমার থেকে সবসময় দূরে চলে যায়। এটা তো নতুন নয়। অন্যবারের মতন এবারও হজম করে নেব না হয়। বিগড়ে যাওয়া রুদ্রটাই আবার ফেরত আসবে, ক্ষতি কী? শেষ কথাগুলো রুদ্র গলা ভেঙে এলো। অব্র আবির দুজনেই মুখ কালো করে দেখলো রুদ্র চলে যাওয়া। দুজনে খারাপ লাগলো। অব্র কষ্ট হচ্ছে, ভাইয়ের জন্য কি কিছুই করতে পারবে না ও? মনে মনে দৃঢ় সংকল্প নিল, তোমার ভালোবাসাকে ব্যর্থ হতে দেব না ভাই। একবার যে অন্ধকার নারী সঙ্গ থেকে তুমি বেরিয়েই কিছুতেই ওপাতে ফিরতে দেব না। সে যদি তোমাকে অনেক বদলেছে, তোমার গভীরতা ঠেলে ভেতর থেকে প্রাণোচ্ছর তুমিটাকে টেনে বের করেছে। কি করে আবার আগের মতো হতে দেয় তোমাকে? জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছো তুমি, ব্যর্থ হবে না। আমি যেটুকু বুঝেছি তাতে সে যদি তোমাকে ভুল ভাবছে, আর ওনার সেই ভুলটাই ভাঙাতে হবে আমাকে। আমার জন্য অনেক করেছো ভাই, আর তোমার জন্য যদি এটুকুও করতে না পারলাম, তবে কেমন ভাই মেনেছি তোমাকে আমি? পৃথিবীতে দুটো জিনিস সব থেকে কষ্টের। এক, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসবে কিন্তু বলে না। দ্বিতীয়, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না, আর সেটা মুখের উপরে সরাসরি বলে দেয়। রুদ্র ক্ষেত্রে হয়তো দুটি ঘটল, কিংবা একটি। রুদ্র বিভ্রান্ত। সে যদি মুখের ওপর বহুবার বলেছে ভালোবাসার কথা, প্রতিটি শব্দে তাই ঘৃণা ঝরছে। অথচ ওই চোখ দুটো দেখে আদৌ মনে হয়নি সে যদি ঘৃণা করে। উল্টো ওর দৃষ্টিতে ভালোবাসা অনুভব করছে। আবার ভালোবাসা। রুদ্র জানালার কাছ গড়িয়ে আকাশ দেখছে, তারাবিহীন মেঘলা আকাশ। সন্ধ্যায় এক দফা বৃষ্টি হয়েছে। মেঘ এখনও ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওরাও বুঝে ফেলল রুদ্র মনের অবস্থা। ওরা কি বিদ্রুপ করছে, হাসছে আমায় নিয়ে? ধিক্কার করে বলছে, হাই রুদ্র রওশন চৌধুরী কি না? অবশেষে একটা মেয়ের ভালোবাসা না পেয়ে দেবদাস হতে চলল। সে যদি কে পেল না, এ তো ভালোবেসেও না। আজকে রাত ফুরালে কাল তোর পেয়েসের গায়ে হলুদ। যদি কালো সে যদি না ফিরে,
তাহলে কি করবি তুই? দেবদাসের মতো কৃষ্ণচূড়ার তলায় আহুতি দিবি? রুদ্র ঢোক গেল, উত্তর দিল, চলে যাব, আমি পালিয়ে যাব। এত দূরে পালাবো? সেখানে সেজুতির স্মৃতি তাড়া করে বেরাবে না। একদম না। কিন্তু মন মানছেই না। ইদানিং ও তো বেহায়া হয়ে যাচ্ছে। এই যে সেজুতি যখন বারান্দায় এসে দাঁড়াতো, রুদ্র লুকিয়ে দেখতো। একটা দিন তার এদিক ওদিক হয়নি। আবির যখনই সেজুতির সাথে কথা বলতো, রুদ্রকে গোপনে ভিডিও কলে রেখে দিত। সে যদি বুঝতই না। মনমরা হয়ে কথা বলার রুদ্রটার চোখ এড়াতো না। খুব করে চাইতো সে যদি একবার বলুক, আবির, আমি রুদ্রকে ভালোবাসি। কিন্তু প্রত্যেকবার রুদ্র হতাশ হয়। সে যদি বলেনি, চুপ মেরে যেত। কি করণীয় এখন? ভাগ্যের উপর ছেড়ে দেবে সব, নাকি জোর করে তুলে আনবে? কিন্তু কি লাভ এতে? আদৌ কোনো দিন সে যদি ভালোবাসবে তাকে? বাসবে না। বরং ঘৃণার পাহাড় আরও উঁচু হবে। একটুখানি সুখের আশায় আজীবন অবহেলা আর ঘৃণাকে বরণ করে নিতে পারবে না রুদ্র। সে যদি সুন্দর দুটি চোখ, শুধু ভালোবাসা দেখতে চায় সে, শুধু ভালোবাসা। কিন্তু সেই দিন, সেই ক্ষণ কি আদৌ আসবে? ধরা দেবে তো সুখ? দেবে না। সে যদি অন্য কারোর সঙ্গে সুখী হতে চায়, হোক না হয়। ভালোবাসলেই তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। রুদ্র চোখ বুজল, সঙ্গে সঙ্গে দুফোঁটা অশ্রু গড়িয়ে কার্নিশ বেয়ে গাল অব্দি চলল তাদের বিচরণ। রুদ্র থাই গ্লাস টেনে জানালা আটকে দেয়। এসে কাউচের উপর বসে, সিপি হলে মদের বোতল মুখে ডোবায়। মুখে জ্বালা কমছে না, একটুও না। রুদ্র শার্টের হাঁটা দিয়ে চোখ মুছল। ভাঙা গলায় বিড়বিড় করলো, হয়তো আমার কপালে আপনি লেখা নেই সেজুতি। প্রথমবার ভালোবেসে আমি ব্যর্থ। ঠিক করেছেন আপনি। আমার মতো একগুঁয়ে জেদি রাগী চরিত্রহীন লোককে ভালোবাসা যায় না। একদম না। কিন্তু বিশ্বাস করুন, এ দেহে অসংখ্য নারীর নখের দাগ পড়লেও মনে দাগ কেটেছে শুধুমাত্র আপনি। আপনার পর এই শরীরটা কেউ স্পর্শ করেনি, কাউকে করতে দেব না আমি। এখন আপনার স্পর্শ আমার কাছে জীবন্ত। আপনি হতেন আমার জীবনের শেষ নারী সেজুতি। আপনি হতেন। রুদ্র কান্নার শব্দ নেই, অথচ খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গাল ভিজে চুপচুপে নিঃশব্দে কাঁদছে। বুক ফেটে চিৎকারগুলো বের হতে চাইলেও পারছে না। রুদ্র প্রশ্রয় দিচ্ছে না। অন্য কেউ কেন শুনবে তার হাহাকার? কেন বুঝবে? রুদ্র রওশন চৌধুরীও কাঁদে, তারও কষ্ট হয়। কাউকে বুঝতে দেবে না এ কষ্ট যে একার, শুধুমাত্র তার একারই। অবরোধ চোখে পানি, চিকচিক করছে কোটর, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে প্রিয় ভাইয়ের যন্ত্রণায়। দরজার আড়ালে থেকে এতক্ষণ সব দেখছে, শুনছে। তার ভাই কাঁদছে। সে দিদিকে না পেলে সারা জীবন কাঁদবে, কষ্ট পাবে, কাউকে বলবে না, গুমড়ে গুমড়ে মরবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। হাতে আর সময় নেই, যা করার এখনই করতে হবে, এক্ষুনি। সে যদি ফ্লোরে বসে আছে, পিঠ দেওয়ালে ঠেকানো, হাঁটুতে মুখ গুজে খানিক পরপর কেঁদে উঠল শরীর। মেয়েটা কাঁদছে। আজ অর্ধমাস কেঁদেই পার হচ্ছে প্রতিটি ঘন্টা। দুঃখ শোক যেন পিছন ছাড়ছে না। আমির আর হোসাইন একরকম জোর করে সেজুদিকে রাফসানের সাথে দেখা করতে পাঠিয়েছে। ছেলেটির ব্যাপারে হোসাইনের বলা প্রত্যেকটা বিশ্লেষণই সঠিক। একে বিয়ে করলে নিঃসন্দেহে সুখী হবে, অথচ এই সুখ সে চায় না। চায় না অন্য কারোর সাথে সুখী দাম্পত্য। যাকে চায় কেন তাকে পেল না? কেন তার মধ্যে পৃথিবীর সব থেকে খারাপ গুণটি দিলেন সৃষ্টিকর্তা? কেন দিলেন? রুদ্র প্রথম ভালোবাসি বলার মুহূর্ত। রুদ্র নেশালো চোখ দুটি যতবার চোখে ভাসছে, দুভাগ হচ্ছে হৃৎপিণ্ড। ইচ্ছে করছে ছুটে গিয়ে রুদ্রকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরতে, চিৎকার করে বলতে, আমিও আপনাকে ভালোবাসি। কিন্তু না, সব ইচ্ছে পূরণ হবার নয়। রুদ্র তার অধরা ভালোবাসা চাইলেও ছুঁতে পারবে না, সারাটা জীবন পস্তানোর ভয়ে।